এটা হলো জাপান। অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে তৃতীয় স্থান অধিকারপ্রাপ্ত দেশ। এই দেশের মানুষরা সুস্বাস্থ্যের দিক থেকে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। আপনি 90 বছরের একজন মানুষকে খুব অনায়াসে চলাফেরা করতে দেখতে পাবেন এই দেশে। সেই সাথে টপ কোয়ালিটির এডুকেশন এবং বিলাসবহুল জীবনযাত্রা এই দেশকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে। কিন্তু এই সমস্ত উন্নতি এবং ডেভেলপমেন্টের পিছনে একটা ভয়ানক বাস্তব লুকিয়ে আছে, আর এই বিষয়ে খুব কমই আলোচনা করা হয়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং ভবিষ্যতে জাপান কিভাবে শীর্ষস্থান থেকে নেমে যেতে পারে সে বিষয়েও আলোচনা করা যাবে। 1980-তে জাপানকে সবথেকে শক্তিশালী দেশ বলে মনে করা হতো। সেই সময় সারা বিশ্ব মনে করত যে খুব তাড়াতাড়ি হয়তো জাপান আমেরিকাকে সব দিক থেকে হারিয়ে দেবে আর সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করবে, যেমন করে বর্তমানে চায়না করছে। আমেরিকা জাপানকে নিয়ে সেই সময় অনেক দুশ্চিন্তায় ভুগত। এমনকি এই বিষয়ের ওপর ভিত্তি করে বেশ কয়েকটা মুভিও তৈরি হয়, যেমন ডাই হার্ড, রাইজিং সান, ব্লেড রানার ইত্যাদি, যাদের মূল কাহিনী এটা ছিল কিভাবে জাপানিজ কর্পোরেশন আমেরিকাকে টেক ওভার করবে। এই আতঙ্কের সবথেকে বড় কারণ ছিল বিগত কিছু বছরের অস্বাভাবিক অর্থনৈতিক উন্নতি। ওই সময়কার জাপানের ইকোনমিক সিস্টেম ওয়েস্টার্ন ইকোনমিক মডেলের থেকে মডার্ন এবং শক্তিশালী মনে করা হতো। জাপানের স্টক মার্কেট আশ্চর্যজনকভাবে উন্নতি লাভ করছিল। জাপানের গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস, মেডিকেলের সরঞ্জাম সারা বিশ্বে ছেয়ে গেছিল। ওই সময় জাপানিজরা জানতো যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে তারা চাকরি পেয়ে যাবে, আর তারপর তো লাইফ একেবারে সেট, কারণ জাপানের অলমোস্ট সব চাকরি লাইফ টাইমের জন্য হয়। সেই সময় জাপানের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা কারো ছিল না। 1990 পর্যন্ত দ্বিতীয় উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু 1991-তে এমন একটা ঘটনা ঘটল যা জাপানকে ভবিষ্যতের জন্য একেবারে বদলে দিল। আসলে 1990-এর আগে পর্যন্ত জাপান এমন একটা অর্থনৈতিক যাত্রা করছিল যার অভিজ্ঞতা পৃথিবীর মধ্যে কোনো দেশের ছিল না। রিয়েল এস্টেট এগোচ্ছিল, স্টক মার্কেট একেবারে শীর্ষে ছিল, ব্যাংক থেকে লোন নেওয়া এতটা সহজ ছিল যে ব্যাংক এটাও প্রশ্ন করতো না যে কিসের জন্য লোন নেওয়া হচ্ছে। কিন্তু একদিন এই সব কিছু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। 1990 থেকে 1991 পর্যন্ত এই এক বছরের মধ্যে জাপানের স্টক মার্কেট 43% নেমে গেল। রিয়েল এস্টেটের মূল্যও 50% থেকে বেশি নেমে গেল। অতি সহজে লোন পাওয়ার কারণে জাপানিজরা বড় বড় কোম্পানি গড়ে তুলেছিল, যেটা অলরেডি কিছু বছর আগে থেকেই ব্যাংকক্রাফট হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে সেটা কখনো বন্ধ করা হয়নি। জাপানের মার্কেট এতটা খারাপ পজিশনে পৌঁছে গিয়েছিল যে কেউ তাতে আর ইনভেস্ট করতে চাইতো না। অর্থনীতিতে এমন ওঠাপড়া তো আসতেই থাকে, কিন্তু জাপানের সাথে এমন কি অন্যরকম ঘটলো? জাপানের সাথে এমন একটা ঘটনা ঘটলো যা তাদের পুরো একটা জেনারেশনের ওপর প্রভাব ফেললো। এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে জাপানের জব কালচারকে আগে বুঝতে হবে। জাপানে কর্পোরেট কেরিয়ার শুরুই হয় সুশোকু কটসুটো থেকে। এটা হলো একটা জব হান্টিং প্রসিজার, যার মাধ্যম দিয়ে সব ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে যেতে হয়। সব বড় বড় কোম্পানিগুলো ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে হায়ার করে, আর হায়ার করার পরে তাদেরকে অনেকগুলো ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই কঠিন পরীক্ষাগুলোর পাশ করা স্টুডেন্টরাই সুশিনকোয়ো পলিসির ভিত্তিতে লাইফ টাইমের জন্য চাকরি পায়। জাপানে যদি আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যান, তাহলে সারা জীবন আপনি সেই কোম্পানিকে ছাড়তে পারবেন না। এটা কোনো লিখিত নিয়ম নয়, কিন্তু কালচার এতটা বেশি স্ট্রং যে একটা চাকরি ছেড়ে দেয় তাকে আর কেউ চাকরি দিতেই চায় না। এর একটা সুবিধা আছে, যদি আপনি একবার চাকরি পেয়ে যান তাহলে সারা জীবন চাকরির বিষয়ে আর কোনো চিন্তা থাকে না আপনার। কিন্তু অন্যদিকে সেই কোম্পানি যা ডিসিশন নেবে সারা জীবন আপনাকে সেটাই মেনে নিতে হবে, আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও। 1990-তেও চাকরির ক্ষেত্রে এটাই নিয়ম ছিল এবং আজ পর্যন্ত সেই নিয়মই রয়েছে। যদি কোনো স্টুডেন্ট চাকরির পরীক্ষা পাশ করতে না পারে তো এটা শিওর যে সারা জীবনে সে আর কোনো চাকরিই পাবে না। এটা এমন একটা দরজা যেটা জীবনে একবারই খোলে। 1990-এর অর্থনৈতিক মন্দার সময় সমস্ত কোম্পানি হায়ারিং একেবারে ফ্রিজ করে দিয়েছিল, আর পরবর্তী 13 বছর পর্যন্ত এটা বন্ধই ছিল। এই পিরিয়ডকে জাপানস এমপ্লয়মেন্ট আইস এজ বলা হয়। সেই সব স্টুডেন্টরা যারা 1990 সালে গ্র্যাজুয়েশন পাস করেছিল তারা পরবর্তী 13 বছর পর্যন্ত কোনো চাকরিই পায়নি। তারপর 2004-এ যখন আবার নতুন করে হায়ারিং শুরু হলো, তখন তারা অলরেডি 30 থেকে 40 বছরের হয়ে গিয়েছিল, আর কোনো কোম্পানি তাদেরকে হায়ারিং করতে চাইছিল না, কারণ তারা তো শুধুমাত্র ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকেই হায়ার করে।
যার কারণে একটা পুরো জেনারেশন, কমপক্ষে 2 কোটির বেশি লোককে দ্য লস্ট জেনারেশন অব জাপানও বলা হয়, যার মধ্যে কিছু লোক এখন বাধ্য হয়ে অল্প বেতনে চাকরি করতে শুরু করে, কিন্তু তার থেকেও বেশিরভাগ লোক এখনো তাদের বাবা মায়ের সাথে থাকে এবং তাদের উপরেই সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। অর্থাৎ 30 থেকে 40 বছর বয়সী লাখের বেশি জনসংখ্যা এখনো পর্যন্ত তাদের বাবা মায়ের ওপর অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল। তার মধ্যে বেশ কিছু লোক নিজেদেরকে একেবারে সোসাইটি থেকে আলাদা করে ঘরবন্দি করে ফেলেছে। এরা সারাদিন ঘরবন্দি থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, কোনো কাজ করে না, বাবা মায়ের পয়সাতে জীবন অতিবাহিত করে। আর এখান থেকেই জাপানের দ্বিতীয় সমস্যার সূত্রপাত ঘটে। জাপান হলো সেই দেশ যেখানকার মানুষের আয়ু অন্যান্য দেশের মানুষদের তুলনায় অনেক বেশি। বর্তমানে জাপানের 30% জনসংখ্যা 60 বছর বয়সের ওপরে, আর এই জন্য জাপানকে সুপার এজিং কান্ট্রিও বলা হয়। আর এই সুপার এজিং পপুলেশনের সব থেকে বড় কারণ হলো ওই লস্ট জেনারেশনগুলো, যাদের ফাইন্যান্সিয়ালি স্ট্যাবিলিটি না থাকার কারণে বিয়েও করেননি, আর যার কারণে বর্তমানের ইয়াং জেনারেশন যেটা তাদের মাধ্যমে আসার কথা ছিল তারা পৃথিবীতে এসেই পৌঁছায়নি। সোসাইটির এক্সপেকটেশন পুরো করতে না পারার জন্য তারা নিজেদেরকে একেবারে ঘরবন্দি করে ফেলেছে। কত লোক এর কারণে সুইসাইড করেছে, এছাড়া কত মানুষ আজও পর্যন্ত ডিপ্রেশনে ভুগছে। এদের এই অবস্থার প্রভাব সমাজের ওপরেও পড়েছে, কারণ এরা যদি চাকরি করত এবং এদের দ্বারা যে অর্থ সম্পদ সমাজে আসার কথা ছিল সেটা এরা চাকরিতে না থাকার কারণে এসে পৌঁছাতেই পারেনি। জাপানের বর্তমান সরকার এদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে যে কোনো উপায়ে এদেরকে নিজের পায়ে দাঁড় করাতে পারে, কিন্তু এই পরিকল্পনাতেও জাপানের সরকারের কোনো সফলতা নজরে আসেনি। এর কারণ হলো সেই পুরনো জব কালচার, যাতে কিনা শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেটদেরকেই সুযোগ দেওয়া হয়, আর তারপর সারা জীবন সে ওই কোম্পানিকে আর ছাড়তেও পারবে না। প্রত্যেক বছর যেসব গ্র্যাজুয়েট পাশ করা স্টুডেন্টরা চাকরির কঠিন পরীক্ষা পাশ করতে পারে না, তারা এই লস্ট জেনারেশনে সামিল হতে থাকে। এখন শুধু সময়ের অপেক্ষা যে দেখা জাপানের সরকার কিভাবে এই সমস্যার সমাধান করে, আর ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তো ভবিষ্যতই বলবে। ততক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।